যতক্ষণ না পর্যন্ত এই ওয়াকফ বিল প্রত্যাহার হচ্ছে, এই 2026 পর্যন্ত এই আন্দোলন আমাদের বুথে বুথে তারপরে মহল্লায় মহল্লায় আন্দোলন চলবে। এই কথা বলে আপনারা যে শান্তি শৃঙ্খলার পরিচয় দিয়েছেন, আমরা গর্বিত। আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য এই বাংলায় যারা আগুন জ্বালানোর চেষ্টা করছে, যারা হিন্দু মুসলমানের ভোটকে ভাগ করার চেষ্টা করছে, একদিকে শুভেন্দু অধিকারী আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদেরকে বুঝে দিতে হবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার মাধ্যমে। তাই ভালো থাকবেন, সাথে বাড়ি যাবেন, এই কথা বলে ইন্ডিয়ান সেকুলার জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ, আব্বাস সিদ্দিকী জিন্দাবাদ। আপনারা একটু বুঝতে পারেন, এবারে আপনারা আপনাদের নেতা আমাদের আমাদের বাংলার আইকন নেতা সিদ্দিকী সাহেব আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনারা একটু বইতে ধরে মাঠের মধ্যে এসে প্রবেশ করুন। আপনারা মূল্যবান বক্তব্য বিদ্যালয়ের সিদ্দিকী শুনুন, তিনি আপনাদের সামনে বক্তব্য আমাদেরকে যা বলা হয়েছিল ওইখানে নাকি অনেক প্রোগ্রাম হচ্ছে, লড়াই চলছে চলছে লড়াই চলছে চলছে। আমরা তোমার সাথে আছি। এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাই আমি বক্তব্য দেবো, তার আগে পিছিয়ে যাও তো, পিছিয়ে যাও তো ভাই, মিডিয়া ভাই ছাড়া পিছিয়ে যাও, মিডিয়া ভাই ছাড়া তো পিছিয়ে যাও তো ভাই, ফটাফট ফটাফট ফটাফট। ভাই একজনের মাথা খুলে গিয়েছিল, মিডিয়া পিছিয়ে যাও, পিছিয়ে যাও, পিছিয়ে যাও। যারা বাইরে আছেন ভিতরে চলে আসার জন্য অনুরোধ করছি। ভাই আর চুপ করুন, আপনারা চুপ করুন। হ্যালো, বন্ধ করো বন্ধ করো। আজকের এই জায়গা থেকে আমাদের সর্বপ্রথম দাবি কি হতে পারে? সর্বপ্রথম আমাদের দাবি শামশেরগঞ্জ বা ধুলিয়ান থেকে নাকি আমার প্রতিবেশী, আমার কিছু ভাই প্রাণের ভয়ে নাকি পালিয়ে নাকি তাদের উপর অত্যাচার হচ্ছে, তারা বৈষ্ণবনগরে গিয়ে আশ্রয় নিয়েছে। এখান থেকে প্রথম দাবি রাজ্য সরকারের কাছে, রাজ্য প্রশাসনের কাছে, যে সমস্ত ভাইরা তাদের ভাষায় অত্যাচারিত হয়ে বৈষ্ণবনগরে গিয়েছে, অবিলম্বে তদন্ত করা হোক। তাদের ভয়ে যারা গিয়েছে তাদেরকে শাস্তির ব্যবস্থা করা হোক। আমাদের দাবি অবিলম্বে বৈষ্ণব ব্যবস্থা ফিরিয়ে নিয়েছে, তাদের জন্ম বিকাশে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসার ব্যবস্থা করা হোক। কেন যে স্বাধীন দেশে কেন আপনার তাল মাতৃভূমি ছেড়ে অন্য জায়গায় তাদেরকে থাকতে হবে? এই দাবি আমরা এখান থেকে তুলছি। বন্ধুগণ, এই প্রোগ্রামটা আমাদের করার ছিল বাবা সাহেব আম্বেদকর স্ট্যাচুর। দায়িত্বে কে আছে ভাই? এটা মাইকে দায়িত্বে কে আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, কি হলো ভাই? কি আছে? থাক না। হ্যালো 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 হ্যালো, আমি দু একটা কথা বলে ছেড়ে দেবো। আমরা এই ওয়াকফের বিরোধিতা কেন করছি? কৃষকরা যখন কৃষি বিলের বিরোধিতা করেছিল, আমরা সহযোগিতা করেছিলাম রাজনৈতিক ভাবে। বিজেপি সরকার বলেছিল কৃষকরা বুঝতে পারছে না তাই বিরোধিতা করেছে, তখন কৃষকরা বলছিল ঠিক ওয়াকফের মুসলমানদের জন্য নাকি ভালো করবে।
কেমন ভালো করছে কয়েকটা প্রমাণ দিচ্ছি। বলা হচ্ছে যে ওয়াকফ যারা নতুন করে যদি কেউ ওয়াকফ করতে চায় 5 বছর তাকে ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে আছে প্রমাণ দিতে হবে। তাই সার্টিফিকেটটা কে দেবে? এদের হাস্যস্যকর এই ধরনের অ্যামেন্ডমেন্ট নিয়ে এসেছে। বলা হচ্ছে সেকশন 107 যেটা আছে প্রিন্সিপাল অ্যাক্ট অফ 1995 এ বলা আছে যে লিমিটেশন অ্যাক্ট ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য নয়। লিমিটেশন অ্যাক্ট কি? অর্ডিনারি যে আইন আছে 12 বছর কোন জায়গার উপরে থাকলে জায়গার মালিক না হলেও সৎকারে মালিক হয়ে যায়, সেটা শুধু ওয়াকফের উপরে প্রযোজ্য ছিল না। শুধু ওয়াকফ নয়, বিভিন্ন রিলিজিয়াস এন্ডারমেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কিন্তু সংশোধনীর নামে মুসলমানদের উপকার করতে যে মুসলমান বিধবা মায়েদের উপকার করছে, মুসলমান ডিভোর্সি মায়েদের উপকার করার জন্য বলছে, মুসলমান গরিব মায়েদের বাপেদের উপকার করার জন্য আইন তুলে দিল। যে কেউ যে কোনো জায়গায় বসে গিয়ে ওয়াকফের বসে গিয়ে বলে যদি আমি 12 বছর আছি, ডিসপুটেড ল্যান্ড হয়ে গেল, মামলা হয়ে গেল, শুরু হয়ে যাবে। মানে মামলার দিকে এগিয়ে দিল। আর কেন আমরা বিরোধিতা করছি? অনেক কটা পয়েন্ট আছে, আমি আপনাদেরকে আর বেশিক্ষণ রাখবো না। আমি 5 মিনিট বক্তব্য দিয়ে ছেড়ে দেবো, কারণ অসুবিধা আছে ভাই। 5 মিনিট বক্তব্য দেবো। ওয়াকফ বাই ইউজার, মৌখিক দান, সহজ ভাবে যদি বলি, সেটা কারা? সেটা শুধু কি ওয়াকফের ক্ষেত্রে প্রযোজ্য ছিল? যে কোনো ধর্মীয় প্রতিষ্ঠানে যে কোনো মানুষ সম্পত্তি দিতে গেলে ওয়াকফ বাই ইউজারটা বৈধ ছিল। কিন্তু এই কেন্দ্রের সরকার ওয়াকফ বাই ইউজারটাকে তুলে দিল। ফলে যে সমস্ত সম্পত্তিগুলো মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে। অ্যাকচুয়াল এরা কিন্তু এটা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন পীড়ন হচ্ছে, এটা নয়। এদের লক্ষ্য হচ্ছে এরা জমি হাঙর, প্রাইম প্রপার্টি গুলোতে লক্ষ্য হয়েছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে। আজকে ওয়াকফের উপর হচ্ছে, মুসলমানদের উপরে হচ্ছে, কালকে দেবত্ব সম্পত্তির উপরে হবে, পরশুদিন শিখেদের উপরে হবে, তারপর দিন খ্রিস্টানদের হবে, তারপর দিন আদিবাসীদের উপরে অলরেডি হয়ে গেছে একটা পর্যায়ে। ফরেস্ট রাইট অ্যাক্ট 2023 এর নামে তাদের অধিকার কেড়ে নিতে চাইছে। তাই বন্ধুগণ, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে জাত বর্ণ নির্বিশেষে ওয়াকফকে আইনকে প্রত্যাহারের জন্য মাঝে মধ্যে লড়াই করতে হবে শান্তিপূর্ণ ভাবে, এবং সাথে সাথে সুপ্রিম কোর্টে যেতে হবে। একটা জিনিস আমাদেরকে কিন্তু ভুল বুঝিয়ে দেওয়া হচ্ছে, আমরা ওই জন্য বারবার আপনাদের বলছি, এই লড়াইটা শুধু মুসলিমদের লড়াই নয়, এটা আর্থসামাজিক লড়াই। সংবিধানের উপরে আঘাত দিচ্ছে তাই লড়াই। তাই সংবিধানের উপরে যারা আঘাত দিচ্ছে, আপনাকে আমাকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে সংবিধানকে রক্ষা করতে হবে। সুতরাং কিন্তু ধর্মীয় তাস খেলতে চাই, আমরা তার ফাঁদে পা দেবো না। বিজেপি তৃণমূল মনে প্রাণে চাইছে এটা ধর্মীয় লড়াই হোক, কারণ ধর্মীয় লড়াই হলে মেরুকরণের রাজনীতি হবে। বিজেপি ভয় দেখাবে, তৃণমূল বলবে বিজেপি চলে আসবে আমাদেরকে ভোট দে। এরা দুজনে মিলে এরা যে বাইনারি পলিটিক্স, এটাকে এরা সীমাবদ্ধ রাখতে চাইছে। তাই আজকে এই লড়াই আপনাদেরকে মনে রাখতে হবে, আর্থসামাজিক লড়াই। আর সাথে সাথে আপনাদের বলি, শুধু এই লড়াই এখানে ক্ষান্ত হবে না। আমাদের রাজ্যে 26,000 ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে, মনে আছে? মনে আছে? আপনার আমার বাড়ির ছেলেরা বিশ্বজিৎদার বাড়ির ছেলে হতে পারে, লক্ষ্মীদার বাড়ির ছেলে হতে পারে, আমাদের পরিবারের সন্তান হতে পারে। শুধু রাজ্য সরকারের অদক্ষতার জন্য, ব্যর্থতার জন্য, এসএসসির পর্ষদের ব্যর্থতার জন্য বারবার কোর্ট বলছে যে কারা অযোগ্য কারা অযোগ্য সেই পৃথকীকরণ করে দিন। এরা পৃথকীকরণ না করার ফলে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হয়েছে। সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি, সেকুলার ফ্রন্ট আছে। আগামী দিনে রাজপথে তাদের লয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার নামবো। প্রস্তুত আছেন তো নাকি? আর একটা দুঃখের বিষয়, রাজ্য সরকার বলছে এই আইন আমরা এই রাজ্যে লাগু হতে দেবো না। ভালো কথা, এই রাজ্যে লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের। একটা, সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা, উনি এখনো কিন্তু করছেন না। রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরোধিতা করে আন্দোলন করছি, আমাদের উপর আক্রমণ করছে। আজকে আমাদের ভাঙড়ের উপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি, এইরকম হতে পারে। সেই জন্য ভাঙড়ে আমরা একটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি, ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে। কিন্তু এই বাসন্তী হাইওয়ের উপর দিয়ে যারা আসছিল তাদের উপরে পুলিশ আক্রমণ করেছে। তৃণমূল বলছে, মমতা ব্যানার্জি বলছে, রাজ্য সরকার বলছে আমরা এই আইনকে লাগু হতে দেবো না। আর আমরাও কি বলছি না, এই আইনকে লাগু হতে দেবো না। তো তাহলে আমাদের দুজনের সুর কি আলাদা? দুজনের সুর তো এক। তাহলে আমাদের উপর আক্রমণ হলো কেন? আমাদের আটকাতে হলো কেন? এই বললাম না, যখনই রাজ্য সরকার চাপে পড়ে দিল্লিগামীর ফ্লাইট ধরে, কোন দাদা দিদির সাথে কি সেটিং হয়ে যায় বোঝা মুশকিল। সব আমার বোন, আমাদের বাড়ির মেয়ে, আমাদের বাড়ির কন্যা তিলোত্তমার এখন আমরা ভুলে যাচ্ছি।
সেই সময়ও কারা দায়িত্ব ছিল তদন্তের? সিবিআই, অমিত শাহজির দপ্তর, সব বলে নিয়ে গেল। তো দাদা দিদি একে অপরের পরিপূরক। তো সবে সজাগ থাকতে হবে, আমাদের সজাগ থাকতে হবে। আমাদের আজকের আন্দোলন নয় এটা, আমাদের আন্দোলন প্রয়োজনে 6 মাস 1 বছর চালিয়ে যেতে হবে। প্রস্তুত আছেন তো? তবে হয় গণতান্ত্রিক প্রক্রিয়ায়। আমি এখানে আবারও বলছি, যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে না সেখানে আইএসএফ থাকবে না। যেখানে শান্তিপূর্ণ আন্দোলন হবে সেখানে আইএসএফ আইএসএফ উপস্থিত থাকবে। আমরা, রাজ্য আমাদের, দেশ আমাদের, এই আইন আমাদের, সংবিধান আমাদের, আমাদের জন্যই তৈরি হয়েছে। তাই সংখ্যার জোর দেখিয়ে যদি কেউ সংবিধানের আইনকে পরিবর্তন করতে কেউ চায়, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে, মাঠে ময়দানে থেকে গণতান্ত্রিক প্রক্রিয়াতে এবং কোর্টে গিয়ে, সুপ্রিম কোর্টে গিয়ে এই আইন পরিবর্তন করাবো। আর একটা কথা, সংবিধানের প্রণেতা, ড্রাফটিং কমিটির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকরের আজকে জন্মদিন। তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে যে পৃথিবীর সর্ববৃহত্তর লিখিত সংবিধান দিয়ে গেছে, সেই মহামানুষের আজকে জন্মদিন। আজকে আমাদের ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে, তার আদর্শকে, বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই, তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকর। আপনাদের বলবো, সংবিধান বাড়িতে রাখুন, সংবিধান পড়ুন, আর্টিকেল গুলো দেখুন, অনুচ্ছেদ গুলো দেখুন, তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না। এটা যুক্তরাষ্ট্র ওখানে দাঁড়ান, যুক্তরাষ্ট্র পরিকাঠামোতে আঘাত দিচ্ছে। শুধুমাত্র মুসলিমদের অধিকার নয়, সংবিধানের উপর আঘাত দিচ্ছে, যুক্তরাষ্ট্র পরিকাঠামোর উপর আঘাত দিচ্ছে। এটা আমরা কোনোদিন মেনে নেব না। তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য, যুক্তরাষ্ট্রকে বাঁচানো, যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে। আমি একটা কথা বলে শেষ করে দেবো, আমার পাশে কে আছে বলুন? বিশ্বজিৎ মাইতি। আমার কাছে কি আছে? লক্ষ্মীকান্ত হাসদা। আমার কাছে কি আছে? সাবির বানু আছে। আমার কাছে বিয়ারুল আছে। আমার কাছে কুতুব ভাই আছে। আমাদের নাসির সাহেব, শাহাবুদ্দিন সিরাজি, আরো যারা আছে, আমার অনির্বাণরা আছে, আরো নেতৃত্বরা আছে। আরে তাপস দ্বারা সব মানে কোথায় বীরবাস অনেকে উঠতে পারেনি। কেন এরা একসাথে আছে? যেটা মুসলমানদের সমস্যা হতো একসাথে থাকতো। সমস্যাটা দেশের, সমস্যাটা সংবিধানের উপর আঘাত দিচ্ছে, তার জন্য একসাথে আছে। আপনারা এখানে আমাদের কর্মী সমর্থক ভিন্ন সম্প্রদায়ের আছে। মমতা ব্যানার্জির ওই জন্যই তো ভয়, শুভেন্দু বাবুর ওই জন্যই ভয়। শুভেন্দু বাবু, মমতা ব্যানার্জিরা চাইছেন এটাকে মুসলিমদের ইস্যু করে দিতে, আর আইএসএফ বলছে ভুল ইস্যু তৈরি করলে ভাই তোমাকে আমরা বাইনারি আমরা খেলতে দেবো না। এটা মুসলমানের শুধু ইস্যু নয়, এটা নাগরিক ইস্যু। আগামী দিনে দেবত্ব সম্পত্তিগুলোকে এরা খাবে। আগামী দিনে এরা শিখ ভাইদের গুরুদুয়ারা যে সম্পত্তি আছে লুটে নিতে পারে। আগামী দিনে চার্চের সম্পত্তিরা লুটে নিতে পারে। তো আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, লুটে নিতে পারে। তাই বলবো আপনাদেরকে, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কারো প্রয়োজনে পা দেবেন না। মনে আজকের মিছিল এখানেই আমাদের বাবা সাহেব আম্বেদকরের মূর্তিতে যাওয়ার কথা ছিল, কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফ হয়ে কামড়াচ্ছে, রোজা হয়ে ছাড়ছে। বলছে মহাকাবকে আটকাবো, কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না। যাক, সবার শেষে ভাই একটা অস্ত্র আমাদের কাছে রাখতে হবে। অস্ত্রটার নাম কি জানেন? অস্ত্রটার নাম কি বলুন তো? ডান্ডা লাগবে না, ডান্ডা লাগবে না। এটাকে ঠিক করুন, এটাকে ঠিক করুন। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, এটা ঠিক করার জায়গাটায় রাজ্য সরকার শেষ করে দিচ্ছে। 18 শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হতে চলেছে। মাদ্রাসাগুলোতে টিচার নেই, স্কুলগুলোতে টিচার নেই। যদিও কিছু টিচার নিয়োগ হয়েছিল, অবৈধ পন্থা অবলম্বন করে নিয়োগ করে বাতিল হয়ে গেছে। তাই শিক্ষক নিয়োগ করতে হবে, যোগ্যদেরকে স্কুলে পৌঁছাতে হবে, জঙ্গল অধিকার ফিরিয়ে দিতে হবে। দলিত আদিবাসী সার্টিফিকেট নেবে না, যে নোংরামি করা হচ্ছে সেগুলো বন্ধ করতে হবে। পরিশেষে আবারও বলছি, রাজ্য পুলিশের ডিজি বলছেন শামসেরগঞ্জ অর্থ এলাকায় শান্তি ফিরে এসেছে। ওয়েল অ্যান্ড গুড, ওনার কথাকে সমর্থন জানিয়ে বলছি, আমরাও চাই শান্তি ফিরে আসুক। কিন্তু কেমন শান্তি ফিরে আসছে তখনই হবে যখন মন্দিরের ঘন্টাটা শামসেরগঞ্জে ঠিকঠাক বাজবে, যখন মসজিদের আজানটা ঠিকঠাক হবে শামসেরগঞ্জে, তখনই জানবে শান্তি ফিরে এসেছে। তখন আমি বলবো শামসেরগঞ্জের এক মুসলিম মানা বলতে পারে রাতের
চালিয়েছে বা প্রশাসনের ড্রেস পরে এসে অত্যাচার চালিয়েছি, এটা বলা যখন বন্ধ হবে তখনই জানবে শান্তি ফিরে এসেছে। তখনই আমি জানবো শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের অভিযোগ তাদের উপর অত্যাচার হয়েছে, বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন অস্বস্তি থেকে স্বীকার করবে শান্তি ফিরে এসেছে। এটা রাজ্য সরকারের কাছে আমি বলে রাখলাম, অবিলম্বে মন্দির মসজিদে আপনার ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক, এবং সাথে সাথে আমাদের যার ভাইরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নিয়ে তাদের ক্ষতিপূরণ করুক। কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে। নওশাদ সিদ্দিকী মিছিল করতে যাবে, কোন রাস্তাতে লোক আসবে সব জানতে পেরে গেলেন আপনারা, সে রাস্তায় আটকে দিচ্ছেন। নওশাদ সিদ্দিকীর নেতা কোথায় আছে? নওশাদ সিদ্দিকীর নেতা কোথায় আছে? গত রাত থেকে গিয়ে তাদের বাড়ি বাড়িতে পুলিশ গিয়ে বলছে তোদের মিটিংটা ক্যান্সেল হয়ে গেছে রে, এইটা বলা তো আপনারা পাচ্ছেন, নওশাদ সিদ্দিকীর নেতা খুঁজে পাচ্ছেন। তাহলে একটা এলাকায় অশান্তি হয়, আপনারা গোয়েন্দা বিভাগ কি করছে? গোয়েন্দা বিভাগ যদি ব্যর্থ হয় তাহলে তুলে দেন, তো ওই লেখটা বেঁচে দিয়ে পেঁয়াজ নিয়ে নিন, ওই লেখটা বেঁচে নিন।